আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামে ঐতিহ্যবাহী রেসিপি কালাভুনা দেখার জন্য। কালাভুনা মানে কিন্তু মাংসটাকে ভেজে ভেজে একেবারে কালো বা কড়কড়ে করে ফেলা না। নামটা কালাভুনা হলেও ভেতর থেকে কিন্তু বেশ সফট এবং জুসি থাকে। মূলত অনেক রকম মশলার ব্যবহার এবং রান্নার ভিন্নতার ফলে এর কালার এবং ফ্লেভারটা হয় অতুলনীয় এবং অন্যান্য মাংসর থেকে একটু আলাদা। তবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই আর দেরি না করে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু হাড় চর্বি সহ কলিজা সব কিছু মিক্সড করে মাংস নিয়েছি, আর 2 কেজি পরিমাণে নিয়েছি কারণ অল্প পরিমাণে মাংস দিয়ে কিন্তু কালো ভুনাটা ভালো হয় না। এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা দিব তাই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, ঝালটা অ্যাডজাস্ট করে দিবেন যার যার ইচ্ছে মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। ধনিয়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। এবারে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে দিচ্ছি দারচিনি 4-5টা, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, গোলমরিচ সাদা এবং কালো গোলমরিচ 1 চা চামচ পরিমাণে, জয়ত্রী দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা। আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ কালো ভুনাতে মশলার ব্যবহারটা অনেকটাই বেশি থাকে। স্টার মশলা দিয়ে দিলাম 2টা, কাবাব চিলি দিয়ে দিলাম 8-10টার মতো, এলাচ দিয়ে দিলাম কালো এলাচ সাদা এলাচ মিলে 4-5টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণে। এবারে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। যে তেলে বেরেস্তা করেছিলাম ওখান থেকে হাফ কাপ পরিমাণে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। এবারে মাংসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর কালাভুনায় কিন্তু মাংসর মধ্যে মশলা স্টেপ বাই স্টেপ দিতে হয়, তাই পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে ধরিয়ে দিলাম। 10 মিনিটের মতো রান্না করে একটা বলক এসেছে। আমি অপেক্ষা করছি ভেতর থেকে পানি বের হওয়ার। মোটামুটি পানি বের হওয়া শুরু হয়েছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এবারে আমি 3-4টা শুকনো মরিচ একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে অপেক্ষা করছি আরও 20 মিনিটের মতো। 20 মিনিট পর মাংসটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গিয়েছে। এভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে। প্রয়োজন না হলে পানি দেওয়ার কোনো দরকার নেই। আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আর পানি দিচ্ছি না। আপনাদের যদি মনে হয় যে পানি দিতে হবে তাহলে আপনারা পানি দিয়ে নিতে পারেন। সিদ্ধ হওয়ার ব্যাপারে যদি বলি তাহলে বলবো যে অনেক আগেই কিন্তু আমার কালাভুনা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে কালাভুনার বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কালাভুনা কিন্তু বেশ জুসি এবং সফট থাকে। তো সফট করার জন্য মাংসটাকে চুলায় আরও বেশ খানিকক্ষণ রাখতে হবে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ অনেক মশলা দিতে হয়, তাই এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেওয়া হলো। মাংসটাকে এবারে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো হয়ে গিয়েছে আমার রান্নাটা। তবে
আপনাদের সময়টা আরও কম বা বেশি লাগতে পারে। তো আমার এখানে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো লেগেছে। এবারে আমি চুলাটা থেকে মাংসটা নামিয়ে ফেলছি এবং আমি এবারে ফোড়ন দেওয়াতে চলে যাব। তো ফোড়ন দেওয়ার জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আমি এখানেও বেরেস্তার তেলটাই ব্যবহার করছি, আর দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম রসুন কুচি, সাথে কিছু পেঁয়াজও আছে। এবারে একটু ভেজে নিচ্ছি। আমরা যেভাবে ডালের ফোড়ন দিই ঠিক ওইভাবেই রসুনটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, রসুনের কিন্তু কালার চলে আসছে। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এবার হাঁড়ি থেকে খানিকটা মাংস ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকেই একেবারে ফোড়নের এই মশলাটা পেঁয়াজ রসুনটা মাংসের মধ্যে ঢেলে দেন, তবে আমার এই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এভাবে করে দেখবেন। এবার একটা ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিব। তার আগে একটু মিশিয়ে নিচ্ছি। রসুনের যে মিশ্রণটা এটা মাংসের সাথে মিশিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব 5-6 মিনিট। 5-6 মিনিট অপেক্ষা করার পর এরপর এই মিশ্রণটাকে আমি ওই পাতিলের মধ্যে ঢেলে দিব। আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়েছিলাম আর খুবই অল্পতে দিয়ে রেখেছি, একেবারেই লো ফ্লেমে রয়েছে। আর কালো ভুনার মধ্যে তেলটা একটু বেশি লাগে, কারণ মাংসের ভিতর থেকে অনেক পরিমাণে তেল বের হয়, আবার এখানে ফোড়নে একবার তেল দিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা তেলটা খাওয়ার সময় একটু ছেঁকে খাবেন, তবে এই রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার করা হয়। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার মাংসর সাথে ফোড়নের যে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে চুলায় খানিকক্ষণ আবারও জাল দিতে হবে। মূলত এই রান্নাটা বারবার অনেকক্ষণ সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে বারবার কষিয়ে রান্না করতে হয়, যার ফলে একটা পর্যায়ে যেয়ে মাংসর কালারটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে কালো হয়ে যায়। তাই মনে হয় যে কালা ভুনাটা আসলে ভেজে রান্না করা বা কালো হয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে, আসলে কিন্তু তা না। অনেক বেশি মশলা দেওয়ার ফলে এবং বারবার এভাবে কষিয়ে কষিয়ে রান্না করার ফলে মাংসর কালারটা চেঞ্জ হয়ে আসে। ভেতর থেকে যে শিরাগুলো আছে, পেশিগুলো আছে, সেগুলোও কালো হয়ে যায়। তাই এই মাংসটা আবার রান্না করতেও কিন্তু সময় খানিকটা বেশি লাগে নর্মাল মাংস রান্না করার থেকে, কারণ এর প্রসেসটা অনেক লম্বা হয়ে থাকে। সার্ভিং ডিশে তোলার আগেই এক বাটি অলরেডি শেষ, বাকিটুকু আপনাদের সাথে একটা সার্ভিং ডিশে তুলে শেয়ার করছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেখানেই হবে আমার সার্থকতা। চেষ্টা করেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা আপনাদের সাথে শেয়ার করার। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টার মতো বেল বাটনটিও অন করে দিন, তাহলে আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।